আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত। আজকে আমরা এ একটা টপিকের এমসিকিউ করব। এ কমন এমসিকিউ গুলা। তো বাস্তব সংখ্যা, সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথের একটা অধ্যায় বাস্তব সংখ্যা। এখান থেকে তোমরা মিনিমাম ২টা ৩টা এমসিকিউ তো অবশ্যই পাবা এবং খুব ইজি কিন্তু। আমি এখানে যে এমসিকিউ গুলো করব এগুলো ভালোভাবে বুঝলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তাহলে আমি শুরু করছি তাহলে। প্রথম এমসিকিউ দেখি দেখ। আচ্ছা, কোন ধরনের সংখ্যা এখানে যেটা বিশেষ সেটা হচ্ছে, এবং এখানে দেখ 5 ডিভাইডেড বাই 80, 5 ডিভাইডেড বাই 80। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এই যে তাহলে 1 ডিভাইডেড বাই 16, 1 ডিভাইডেড বাই 16, ঠিক আছে? তো 1 ডিভাইড বাই 16 কে তুমি বর্গমূল করলে কি হয়? বর্গমূল করলে হয় 1 বাই 4 হয়। তো আমরা খেয়াল করো 1 বাই 4টা কি সংখ্যা এখানে দেখো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, এটা তো ভগ্নাংশ, ঠিক না? স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে আমার পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু আমার এটা এটা হচ্ছে না। অমূলদ সংখ্যা তো নাই, অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে অমূলদ সংখ্যা হবে না। তো মৌলিক সংখ্যাও তো পূর্ণ সংখ্যা, 2 থেকে শুরু হয়, তাহলে মৌলিক সংখ্যাও হবে না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে তোমার কিউ ইজ নট ইকুয়াল 0, ঠিক আছে? সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা, অমূলদ সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো সবগুলো কিন্তু 24 আসছে, দেখো। তো এটা আবৃত দশমিক ভগ্নাংশ, এটা তো অবশ্যই মূলদ সংখ্যা। এটা আমার অ্যান্সার হচ্ছে অমূলদ সংখ্যা কোনটা? এটা মূলদ সংখ্যা, ঠিক আছে? পৌনঃপুনিক ভগ্নাংশ অথবা আবৃত দশমিক ভগ্নাংশগুলো কিন্তু কি হয়? মূলদ সংখ্যা হয়, মাথায় রাখবা। তো এখানে আমরা কি পাবো বলতো? 3/4, এটা একটা মূলদ সংখ্যা। এখানে তোমার 8 ঘনমূল করলে এখানে 2 পাবা, 27 এর 3 পাবা, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এটাই হচ্ছে আমার কি? অমূলদ সংখ্যা, কারণ এখানে বর্গমূল থেকে যাচ্ছে। একটা মূলদকে একটা অমূলদ দ্বারা ভাগ করলে কিন্তু সেটা একটা কি হয়? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা দিয়ে তোমার যদি ভাগ করা হয়, সেটা ইভেন লবে না হরে যদিও থাকে, ঠিক আছে? আমরা জানি যে যেসব সংখ্যা পূর্ণবর্গ নয় তাদেরকে বর্গমূল করলে সেগুলো কিন্তু অমূলদ সংখ্যা। যেমন 4, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা, তাকে যখন তুমি বর্গমূল দিবা তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? বর্গমূলটা থাকে না, ঠিক না? তাহলে অমূলদ সংখ্যা তো আছে, যেমন পাই একটা অমূলদ সংখ্যা, ই একটা মান আছে, ই এর ভ্যালু, ই একটা অমূলদ সংখ্যা। বাট এই যে বর্গমূল দিয়ে যদি কোনো সংখ্যা, বিশেষ করে যেসব সংখ্যাগুলো পূর্ণবর্গ না তাদেরকে বর্গমূল করলে কিন্তু সেটা একটা অমূলদ সংখ্যা হয়। সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। আচ্ছা, তারপরেরটা দেখো, তাও অমূলদ সংখ্যা, দেখি তাহলে। অমূলদ সংখ্যা এখানে আমরা 64 কে আমরা লিখি কত জানো? 4 কিউব লিখি, আসলে 4 কিউব। তাহলে 4 কিউব লিখলে তাহলে ঘনমূল করলে 4, 36 কে তাহলে 6, তাহলে 2/3, এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, ফার্স্ট আমরা এগুলা করে নেই, দেখো 81, তাহলে বর্গমূল করলে 9, বর্গমূল করলে 25, 625, এটা একটা মূলদ সংখ্যা। এই যেখানে দেখো 8 কে গণমূল করলে 2, এটাকে গণমূল করলে হবে 3, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তার মানে আমার অ্যান্সার এটাই। তারপর আমি দেখাচ্ছি বিষয়ে, দেখো 32, এটাকে 32 ইন্টু 2, তাহলে কত লেখা যায় জানো? 32 ইন্টু √2, তাহলে এটা বাদ দেই, 1/√2, তাহলে 1/√2 কিন্তু একটা অমূলদ সংখ্যা, সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে এটা। এটা হচ্ছে আমার অ্যান্সার। সেই কাহিনী দেখো, অমূলদ সংখ্যা, কারণ এটা অনেকবার পরীক্ষা আসছে, তো তো যেগুলো বেশি আছে সেগুলো বেশি করতে হবে না। আচ্ছা, দেখা যাক তাহলে অমূলদ সংখ্যাটা দেখো। ফার্স্ট আমরা যেটা করব সেটা দেখো, আমি শুরুতে বলছিলাম যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো অর্থাৎ পৌনঃপুনিক ভগ্নাংশগুলো হচ্ছে তোমার কেবলমাত্র কি হয়? তোমার মূলদ সংখ্যা হয়। তো সেই হিসেবে এটা অমূলদ না, তাহলে এটা আমার অ্যান্সারের মধ্যে পড়তেছে না। এটা হচ্ছে তোমার সসীম দশমিক,
এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে তুমি দুইটা সংখ্যা ভাগফল আকারে লিখতে পারবা, ঠিক আছে? এটা অমূলদ হবে না। এটা সমান 3, এটা একটা মূলদ। বাট এইটার উপর এই যে বর্গমূলটা কিন্তু যাবে না, মানে 8 কে কিন্তু ছেড়ে যাবে না, ঠিক আছে? তাহলে সেই হিসেবে কিন্তু আমার অমূলদ সংখ্যা হচ্ছে এটা। আচ্ছা, কোন ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা বলছিলাম, বাট এটা তো একটা ভগ্নাংশ, ঠিক না? তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হয় পূর্ণ সংখ্যাগুলো, তাহলে এটা হবে না। অমূলদ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা মানে যেটাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, বাট এইটাকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, ঠিক না? তাহলে এটা কি হবে না? এটা অমূলদ সংখ্যা হবে না। আচ্ছা, অনাবৃত দশমিক সংখ্যা কি আসলে? অনাবৃত দশমিক মানে হচ্ছে কি, একটা দশমিক ভগ্নাংশের দশমিকের ডান দিকের ডিজিট গুলা, অঙ্কগুলা তোমার বারবার আসবে না, সবগুলো ভিন্ন ভিন্ন টাইপের আসবে, রিপিটেড হবে না, পৌনঃপুনিক না। যেমন এই যে √2, √3, অমূলদ সংখ্যাগুলো কিন্তু দশমিকের পরে সবগুলো ভিন্ন ভিন্ন টাইপের, একই বারবার আসবে না, ঠিক আছে? পৌনঃপুনিক হবে না। নিশা বুঝছি তাহলে? তাহলে সেই হিসেবে আমাকে এই সংখ্যাটা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাটাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, এই মূলদ সংখ্যা হবে আসলে। কোনটি স্বাভাবিক সংখ্যা? কোনটি স্বাভাবিক সংখ্যা? তো স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা এই যে সেট, এই যে n দিয়ে আমরা তাকে প্রকাশ করব, এখানে n দিয়ে। তো 1 থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো আসলে। তাহলে সেই হিসেবে মাইনাস ঋণাত্মক এটা হবে না, এটা অমূলদ সংখ্যা এটা হবে না, এটা মূলদ, কিন্তু এটা ভগ্নাংশ, এটা হচ্ছে না, কারণ স্বাভাবিক সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা বলা যায়, ঠিক আছে? সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটা? মৌলিক সংখ্যা হচ্ছে তোমার দেখো যে পি দ্বারা প্রকাশ করবা, প্রাইম নাম্বার সেট 2 থেকে শুরু হয়, 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11, এভাবে অসীম সংখ্যক থাকবে, কেমন? তাহলে দেখো মৌলিক সংখ্যাগুলোতে তুমি সবগুলোই বিজোড় সংখ্যা পাবা এক্সেপ্ট 2, একটা মাত্র জোড় সংখ্যা থাকে, সেটা হচ্ছে 2, এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ঠিক আছে? এটাই তো আমার অ্যান্সার, খ নাম্বারটা। আচ্ছা, সকল মূলদ ও অমূলদ, ঠিক আছে? অমূলদ উ বলছে, কিন্তু দুইটা সংখ্যাকে একসাথে কি বলে? যেমন স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যার মাত্র একটা অংশ মাত্র, জিনিসটা এরকম, আমি মূলদ সংখ্যা কিউ দিয়ে প্রকাশ করা হয়, তো স্বাভাবিক সংখ্যা n। তো এখানে মূলত হচ্ছে আসলে দেখো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে আসলে কিউ এর একটা সাবসেট, ঠিক আছে? অর্থাৎ n ইজ দ্য সাবসেট অফ কিউ, অর্থাৎ তোমার মূলদ সংখ্যা থেকে কিছু নাম্বার নিয়ে কিন্তু স্বাভাবিক সংখ্যা করা হয়, ঠিক আছে? মানে মূলদ সংখ্যার একটা অংশ মাত্র হবে না, মৌলিক সংখ্যা সেই মূলদ সংখ্যার একটা অংশ মাত্র, পূর্ণ সংখ্যাও সেই মূলদ সংখ্যার একটা অংশ মাত্র। তো মূলদ অমূলদ অনেকগুলো সংখ্যা আসলে, সেজন্য দেখো তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই যে অমূলদ সংখ্যা দুটাকে ইউনিয়ন করলে তুমি পাবা বাস্তব সংখ্যাটা পেয়ে যাবা, এই যে বাস্তব সংখ্যা। আচ্ছা, এরপর দেখো এত এর সাধারণ ভগ্নাংশ কোনটি, ঠিক আছে? তো একটা অবশ্যই আসবে এখান থেকে, দেখো ফার্স্টে আমি লিখবো যতগুলো ডিজিট আছে আমি সব সংখ্যাগুলো আগে লিখে ফেলবো, 2, 3, 4। আচ্ছা, পৌনঃপুনিক ছাড়া আছে 2 আর 3 ডিভাইডেড বাই, তাহলে দশমিকের ডান দিকে দেখো, ডান পাশে তোমার পৌনঃপুনিক আছে একটা ডিজিটের উপরে, তাহলে একটা 9 তুমি দিবা, তাহলে যতগুলো অঙ্কের উপরে তোমার কি থাকবে, পৌনঃপুনিক থাকবে, ততটা কি হবে, 9 হবে। তাহলে পৌনঃপুনিক একটার উপরে একটা 9, তারপরে এখানে পৌনঃপুনিক নাই কিন্তু একটার উপরে, তাহলে একটা 0 আসবে। তো তুমি তো বলতে পারো এইটার উপরে তো পৌনঃপুনিক নাই, না সেটা না, আমাকে হিসাব করতে হবে দশমিকের ডান দিকের ডিজিট গুলা। দেখো ডান দিকের দুইটা ডিজিট, একটার উপরে পৌনঃপুনিক আছে, একটা 9 দিছি, একটার উপরে পৌনঃপুনিক নাই, সেই জন্য একটা 0 দিয়ে দিছি, ওকে? আচ্ছা, তাহলে এখানে থাকতেছে এটা, এই যে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, ঠিক আছে? তারপরেরটা দেখছি আমি, দেখো সাধারণ ভগ্নাংশ, তাহলে এটা তো আর
বুঝাইতে হচ্ছে না, তোমরা পারবা। তাহলে 53 থাকতেছে। তো এখানে 5, কারণ হচ্ছে এই শুরুর জিরোটার ভ্যালু নাই, তাহলে 5 মাইনাস করো। তারপরে হচ্ছে এখানে তোমার পৌনঃপুনিক একটার উপরে একটা পৌনঃপুনিক ছাড়া 0, তাহলে 48 ডিভাইডেড বাই 90, তারপরে 2 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি কত? এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, যেমন এমসিকিউ গুলো আসলে তোমার ক্যালকুলেটর দিয়ে আসলে করারও সুযোগ আছে, বাট এখানে তুমি যদি বেসিকটা ক্লিয়ার থাকে, ক্যালকুলেটর করতে যে সময়টা লাগে তার থেকে কম সময় তুমি এখানে করতে পারো। আর বেস্ট ওয়ে হচ্ছে তুমি ম্যানুয়ালি করতে পারাটা। ঠিক আছে, তোমার আইকিউটা শার্প হবে, ঠিক আছে, তোমার যে যোগ্যতাটা বাড়বে, স্কিল ফুল হবা তুমি, ঠিক আছে। তো আমি বলবো সেই জন্য হচ্ছে, তো যদি পারা যায় তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানুয়ালি করার চেষ্টা করতে হবে। অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, তবে সব সময় না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে এখানে তোমার 3 পৌনঃপুনিক ছাড়া একটাও নাই, 0, একটা পৌনঃপুনিক, তাহলে 9 হবে, ইনটু, তো 6 মাইনাস 0 ডিভাইডেড বাই অনলি 9, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে 1/3, এখানে 3 দিয়ে ভাগ করলে 2/3, তাহলে 2/9, ঠিক আছে। তো 2/9, তাহলে এখানে 9 কে 2 দিয়ে ভাগ করো না, তাহলে 0, একটা পয়েন্ট দশমিক দিচ্ছি, তাহলে 0 হবে, তাহলে 2, বারবার 2 2 আসতে থাকবে বারবার, ঠিক আছে। তাহলে সেই জন্য আমি 2 পৌনঃপুনিক হবে, ঠিক আছে। খ নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। এই, আচ্ছা, এরপরে দেখো এখানে তাহলে 13 পৌনঃপুনিক ছাড়া আছে 1, তারপরে হচ্ছে একটা 9, একটা 0 হবে, ডিভাইডেড বাই মানে ডিভিশন, তো এখানে 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 9, তাহলে 12 ইনটু, আমি এটাকে গুণ করে ফেলবো, 9/3 হচ্ছে। আচ্ছা, তো এখানে আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 30, তারপরে 3 দিয়ে ভাগ করলে 3/1, এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে 10, আবার তুমি 2 দিয়ে ভাগ করলে 2/5, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো কিভাবে, তাহলে 4 2 1 18, তারপরে এখানে পৌনঃপুনিক ছাড়া আছে 4 2 আছে, ডিভাইডেড বাই, তাহলে দুইটা 9 হবে, এখানে দুইটা 9 হবে, ইনটু, তো 28 মাইনাস 2 ডিভাইডেড বাই, এখানে 9 এখানে 0। আচ্ছা, তাহলে এখানে 6 থাকে, তারপরে হচ্ছে তোমার 7 7 4 1 99 26 divided by 90, 26 divided by 90। এখন বিষয়টা হচ্ছে টেকনিকটা আমি তোমাদেরকে, আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি, দেখো 100 ms এর একটা ক্যালকুলেটর, এটা কমন একটা ক্যালকুলেটর। টেকনিকটা হচ্ছে তুমি ফার্স্টে গুণ করে ফেলো, দেখো 4 1, দেখো এখানে 4 1 7 6 ইনটু 26, আমি ফার্স্টে লবের দুইটাকে গুণ করলাম, ডিভাইডেড বাই দিলাম, নিচে ব্র্যাকেট দিলাম, 99 ইনটু 90, এখানে আমার 12 পয়েন্ট আসছে, তাহলে আর কি করার দরকার আছে, এই যে 12 পয়েন্ট আসছে না, 12 পয়েন্ট আসছে কিনা। আচ্ছা, আর এখানে রেজাল্টটা চলে আসছে, দেখো ফার্স্টে 1, তারপর 85 85 85 বারবারই আসছে। তোমাদের হাতে সিম্পল ক্যালকুলেটর থাকবে সবারই, তো বেসিকটা করে তুমি ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কিন্তু মূলত এটা। আচ্ছা, এটা দেখো নরমালি তাহলে 03, আচ্ছা আমি তাহলে এটাকে যদি দশমিক থেকে স্বাভাবিকে নিয়ে যাই, তাহলে 3 এক ঘরের জন্য আমি 10 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, তারপরে এখানে 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 9, 3 ডিভাইডেড বাই 10, 3 দিয়ে ভাগ করো 2/3, তো এখানে কত হবে? 1/5,
তো 1/5 মানে হচ্ছে তোমার দেখো 0.2 আর কি, কেমন, যে 1 দিয়ে ভাগ করো না, এটা 0 নাও, তাহলে 0.2 হবে আমার অ্যান্সারটা। আচ্ছা, একই দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে বিজোড় সংখ্যা, দেখ আমরা জানি কোন জোড় সংখ্যা, তুমি মনে করো 2 জোড় সংখ্যাকে বর্গ করলে কি হয়, তোমার জোড় সংখ্যাকে বর্গ করলে একটা জোড় সংখ্যাই পাবা। তো আমাকে বলছে নিচে কোনটা বিজোড় সংখ্যা, বলছে দেখো বিজোড়, তাহলে জোড় সংখ্যাকে বর্গ করলে জোড়, তাহলে এটা বিজোড় না, এটাও জোড়। একটা জোড় সংখ্যার সাথে একটা জোড় সংখ্যা যোগ করলে সেটাও জোড়, বিজোড় না। তবে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা হয় বেজোড়, সেজন্য আমার অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? আচ্ছা, আমি যখন বর্গমূল করব নরমালি এটা অনেক ইজি, একটা দেখো তো এখানে কি পাবা, 0. দুইটা জিরোর জন্য একটা জিরো পাবা, আর এটার বর্গমূল হচ্ছে 5, 0.05। তো তোমরা বলো আবৃত দশমিক মানে কি, যে একটা সংখ্যা বারবার আসা, ঠিক না, পৌনঃপুনিক, তাহলে এটা না, এটা তো বারবার আসছে না, ঠিক আছে। অনাবৃত, অসীম, অনাবৃত, তবে অসীম সংখ্যক, এখানে কি অসীম সংখ্যক আছে? নেই। অসীম দশমিক না, সসীম দশমিক, এটা হচ্ছে আসলে সসীম দশমিক। আচ্ছা, সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটা, তাহলে 3 দশমিক, এই যে তাহলে 3টা 9 যখন নিবা, তার পরেরটা দেখো 5 অথবা 5 এর যখন বড় হয় তখন, ঠিক আছে, 1 প্লাস করতে হয়। তুমি যখন এখানে 1 প্লাস করবা, এই 1 প্লাস করবে তখন এটা tan 0, এটা tan 0, এটা tan 0, তাহলে এখানে 1, তাহলে 1.000, তাহলে আমার অ্যানসার হচ্ছে কোনটা, গ নাম্বারটা, ঠিক আছে। তারপরেরটা দেখো, অমূলক সংখ্যা বলছে, আমি ফার্স্টে একটু ভেঙে লিখি, দেখো এটা হচ্ছে √3, বিটা হচ্ছে তোমার 12 কে লিখবো আমি 4 × 3 লিখবো, তো 4 মানে হচ্ছে 2√3, এই যে এটা 2√3 পাচ্ছি। তাহলে আসো দেখি, আমি এখান থেকে আসি, দেখো বি হচ্ছে তোমার 2√3 ডিভাইডেড বাই √3, তাহলে এখানে 2 পাচ্ছ, √3 2√3 হাফ পাচ্ছি, তো √3 এর সাথে 2√3 গুণ করলে তাহলে 3, তাহলে 6 হয়, √3 প্লাস 2√3, তার মানে হচ্ছে 3√3। খেয়াল করো, তাহলে কোনটার মধ্যে রুট আছে দেখো, এটাতে কোনো রুট নাই, এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এইটাই। আচ্ছা, এখানে আমার মেইন জিনিসটা হচ্ছে এটা দেখো, a is greater than b, হচ্ছে b থেকে বড়, a হচ্ছে b থেকে বড়, তবে এই জিনিসটার দিকে বেশি করে নজর দিতে হবে, এটা অনেক সুন্দর, সেই জন্য এটা দিকে একটু বেশি নজর দিতে হবে। তো এখানে c টা ঋণাত্মক বলছে, c less than 0, ঠিক আছে, ঋণাত্মক। তো একটা সম্পর্ক মানে অসমতার মধ্যে তুমি অসমতার এই সম্পর্কগুলোতে যখন একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে তুমি গুণ করবা বা ভাগ করবা, অসমতা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি দেখো, আমি সি দিয়ে গুণ করি, এসি বিসি, অসমতা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখো। আচ্ছা, যদি সিটা ধনাত্মক হতো তখন কিন্তু চেঞ্জ হতো না, আবার তখন অ্যান্সার হতো কিন্তু এটা, এখন অ্যান্সার হচ্ছে এটা, গ নাম্বারটা। পিইউ কিউ দুইটি পূর্ণ সংখ্যা হলে, আচ্ছা পূর্ণ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলত আসলে যাকে তুমি হোল স্কয়ার আকারে লিখতে পারবা, হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমার কাছে পি স্কয়ার আছে, কিউ স্কয়ার আছে, তো এখান থেকে আমি কাকে নিব আসলে দেখো, তো আমি যদি প্লাস দিয়ে এটাকে যদি নেই, দেখো 2pq যদি নেই, তাহলে দেখো a স্কয়ার পি স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি p মাইনাস q হোল স্কয়ার, এই, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, ক নাম্বারটা। তো সবাই ভালো থাকবা, এই যে আমি কমন থেকে কিছু এমসিকিউ নিলাম, তোমরা এরকম আরো এমসিকিউ বাসায় প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। তো আগামী কালকে হয়তো আরেকটা চ্যাপ্টার এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।